ইতালিতে এই ফার্স্ট টাইম এক বাঙালি আপুর বিয়েতে গিয়েছিলাম। এর আগেও অনেকগুলো বিয়ের দাওয়াত পেয়েছি, বাট কোনো না কোনো কারণে যাওয়া আর হয় নাই। ফাইনালি ইতালিতে বিয়ে খেলাম। তো সবকিছু থাকছে আজকের ব্লগে। কেমন ছিল বিয়েটি? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সুবর্ণা ফ্রম সুবর্ণা ইন্টারঅ্যাক্টিভ ইতালি। যেহেতু দুপুরে দাওয়াত ছিল, তাই আমরা একটার দিকে বাসা থেকে বের হই। যেতে বেশি একটা সময় লাগবে না, বাট আমরা বাসা থেকে আমাদের অফিসে যাব ফার্স্টে, তারপরে যাব। ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, না ঠান্ডা না গরম। এই ওয়েদার আমার এত বেশি ভালো লাগে। আবার মনে মনে অনেক ভয়ও পাচ্ছিলাম একটি বিষয় নিয়ে, কারণ আমাদের আয়ান বাবা এত লোকের ভিড়ে এখনো যায় নাই। যাওয়ার পরে এত লোক দেখে কেমন রিয়াক্ট করবে, এটা নিয়ে আমি অনেক বেশি ভয়ে ছিলাম। যাই হোক, অফিস থেকে গিফটটা রেডি করে তারপরে আমরা ট্রামে করে যাব লোকেশনে। বেশি একটা সময় লাগবে না, 10 মিনিটের মতো সময় লাগবে, মাত্র 4 স্টপিস। তো আচ্ছা বলো তো, কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছো, আর ইতালিতে কে কে বিয়ে খেয়েছো, তোমাদের অভিজ্ঞতা কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কথা বলতে বলতে আমাদের যে রেস্টুরেন্টে দাওয়াতটি ছিল সেইখানে আমরা চলে এসেছি। আর ভাই কি বলবো, এখানে আসার পরে এত বাঙালি পাবো আমি কল্পনাও করতে পারি নাই। প্রায় 800 লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল, বাট আমার মনে হয়েছিল এখানে 1000 প্লাস হবে, কারণ কিছুক্ষণ পরে এত লোক হয়েছিল, মতো যে হাঁটবো ওই রকম জায়গাটাও ছিল না। আলহামদুলিল্লাহ সবাই দাওতে এসেছিল। আমি যে ভয়টা পেয়েছিলাম আমাদের আয়ানকে নিয়ে এখানে ঢোকার সাথে সাথে, সেটাই হলো, কারণ ও এত লোক দেখে এত বেশি কান্না। একদিকে আয়ানের কান্না, অন্যদিকে দুপুরে খাওয়ার টাইম। কি করব, না বাসায় আসবো না এখানে থাকবো, কোনো কিছু ঠিক মতো বুঝতে পারছিলাম না। দেখো তো, এইগুলো দেখে মনে হচ্ছে না যে বাংলাদেশে কোনো বিয়েতে এসেছি। প্রায় আধা ঘন্টার উপরে অপেক্ষা করার পর আমরা সিট পাই। আয়ানের একটু কান্না থেমেছিল, বসার সাথে সাথে এত চিৎকার। তারপর আয়ানের পাপা আয়ানকে নিয়ে বাইরে যায় আর আমাকে বলে তুমি খেয়ে আসো, তারপর আমি খাচ্ছি। অনেক ধরনের আইটেম ছিল, বাট আমি তেমন কোনো কিছু ট্রাই করি নাই, শুধু রোস্ট আর একটু গরুর মাংস নিয়েছিলাম। লাস্টে এগুলোও রেখে দিয়ে চলে এসেছি। আমি তো তাও একটু খেয়েছি, আয়ানের পাপা তাও খেতে পারে না। এইদিকে আমি বের হব, দেখি জামাই চলে এসেছে। গেট দিয়ে যে বের হব, এখানে প্রায় 5 মিনিট দাঁড়িয়েছিলাম। ওটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি যে একটু সুন্দর করে সবকিছু ভিডিও করব ওটাও করতে পারি না। একে আয়ান কান্না করছিল, আর এই ব্লগটা দেওয়ার কোনো ইচ্ছে ছিল না। শুধু একটি আপু রিকোয়েস্ট করেছিল শর্ট একটি ভিডিও ছাড়ার পর যে আপু এটা একটা ব্লগ দিও, সো এই কারণে এটা পোস্ট করা। আমরা যখন একসাথে খেতে বসি তখন কিন্তু আয়ানের পাপার প্লেটে খাবারও ছিল, মানে পোলাও রোস্ট এগুলো দেওয়া হয়েছিল, বাট একবারও টাচও করতে পারে না। রিজিক কত বড় জিনিস ভেবে দেখেছেন? লোকেশনে পৌঁছালাম ঠিক মতো, খাবারটাও বাড়া হলো তার নামে, কিন্তু সে টাচও করতে পারলো না। আমি আয়ন সোনাকে নিয়ে আয়নের পাপাকে বললাম তুমি এবার ভিতরে যাও, খেয়ে আসো, বাট ও চেয়ে দেখে ওর প্লেটটা অন্য কেউ খেয়ে ফেলেছে, আর বসার মতো কোনো ওয়ে নাই। তারপর অনেক টাইম দাঁড়িয়েছিল, তবে প্রায় 4:30 বেজে যায়, আর এখানে আয়ন সোনাও ঘুমের টাইম, কান্না শুরু করে দিয়েছিল। তাই আর অপেক্ষা না করে বাসার দিকে রওনা দিই। তবে আমার অনেক বেশি খারাপ লাগছিল, আয়নের পাপাকে ছাড়া খেয়েছি, এই কারণে আমি ওরে ছাড়া কোনো কিচ্ছু খাই না, শুধুমাত্র সিচুয়েশনের কারণে খেয়েছিলাম। সত্যি পরবর্তীতে আমার নিজের কাছে অনেক বেশি খারাপ লেগেছে। যাই হোক, বাসায় আসার সময় আমরা একটা পিৎজা নিয়ে আসি। আয়নের পাপা পিৎজা খেয়ে তারপরে অফিসে চলে যায়। আজকের ব্লগটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।